সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেল কাল রাতে কি বলেছে ওর বাবা। পরীর মা বলছে আর হেসে লুটোপুটি খাচ্ছে। বুঝলি পরী, তোর বাবা যত অভিমান করুক না কেন, তোর জায়গাটা তার কাছে আগের মতোই আছে। আমি জানি মা, কিন্তু এতদিন কলেজে অ্যাবসেন্ট থাকলে পড়াশোনায় ক্ষতি হবে। তাছাড়া ওই বাড়ির লোকজন কি না কি ভাববে বা বলবে। এই বাসায় তো তোর বই আছেই, তুই বরং সাদাবকে রাজি করা। আচ্ছা, ও ঘুম থেকে উঠুক। মা, তুমি কি এখন আচার বানাও না? খাবি তুই? বানিয়ে দিও তো, নিয়ে যাব। আচ্ছা, আমার ঘরে দেখ তেঁতুল আর বরের আচার আছে, ছাদে রোদে গিয়ে আয়, পরে খাস। আচ্ছা। আচারের বয়াম নিয়ে ছাদে গিয়ে সুলতানকে দেখতে পেল পাশের ছাদে। রোদের মধ্যে বয়ামগুলো রেখে চলে আসার সময় পিছু ডাকে সুলতান। এখন তো হ্যাপি তুমি পড়ি? সুলতানের এমন প্রশ্নে থমকে দাঁড়ায় পড়ি। নিজের মনেই প্রশ্ন করে, খুশি হওয়ার মতো কি হলো? পিছন ঘুরে ভুরু কুঁচকে তাকায় সুলতানের দিকে। সুলতান কিছু না বলে চুপ করে আছে। পরি বলল, আমার খুশি হওয়ার কারণটা কি বলুন তো? আমি যে তোমার পথ থেকে সরে গেলাম তাই। আপনি আমার পথ থেকে না গেলেও আমায় পেতেন না কখনই। আমি শুধু সাদাবকে ভালোবাসি। জানি, কিন্তু সাদব তোমায় কতটা ভালোবাসে পড়ি? সাদব তোমার? হ্যাঁ আমার। শোনো পড়ি, একটা তুমি যে কিভাবে কতটা পরিবর্তন হয়ে যায় তা আমরা মানুষরা বলতে পারি না। মানে কিছু না, সাদাব কখনোই চেঞ্জ হবে না। আর যদিও আমাদের মধ্যে কিছু হয়, তবে সেটা নিশ্চয়ই আপনি সৃষ্টি করতে চাইবেন, এটা অজানা কিছু নয়। রাগে গজগজ করতে করতে পরি ছাদ থেকে নেমে গেল। সাদাব আলভির সাথে খেলছে। পরি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি প্রাণবন্ত হাসি, মায়াবী চেহারা। এই মানুষ কিভাবে পারবে পরিবর্তন হতে? আপদটা আবারও এসেছে আমাদের মাঝে ঝামেলা পাকাতে। পরীকে দেখে উঠে আসে সাদাব। কি ভাবছ? কিছু না। সাদাব পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাই? আচ্ছা সাদাব, তুমি কখনো পাল্টে যাবে না তো? এসব কি বলছো পরী? আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি। প্লিজ কখনো চেঞ্জ হয়ে যেও না। পাগল হয়ে গিয়েছে আমার বউটা। আমি কখনো তোমায় ছেড়ে যাব না জান। পরের দিন সাদাব কুমিল্লায় চলে যায়, কিন্তু পরী থেকে যায়। মাঝের কয়েকটা দিন ভালোই কেটেছিল, কিন্তু এরপর থেকে পরীর মনে কেমন যেন খটকা লাগে। ফোন দিলে সাদাব যেন কেমন মনমরা হয়ে থাকে। খুব একটা কথা বলতে চায় না। পরীর অস্থির লাগা শুরু করে। সাদাবকে ফোন দিয়ে বলে নিয়ে যেতে। পরের দিন সাদাব আসেও, কিন্তু মুখে হাসি নেই। কি নিয়ে যেন চিন্তিত। কুমিল্লায় যাওয়ার পর পরী খেয়াল করলো বাড়িটা কেমন যেন থমথমে, কোনো হইচই নেই। বোরকাটা খুলে পরী শ্বশুর শাশুড়ির রুমে যায়। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন বাবা? মা ভালো আছেন? তারা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। পরী কিছুই বুঝতে পারছে না হয়েছেটা কি, এমন কেন করছেন তারা। পরী তাড়াতাড়ি করে রুমে যায়। সাদাব কপালে হাত দিয়ে শুয়ে আছে। পরী পাশে গিয়ে বসে। কিছু হয়েছে সাদাব? বাবা মা আমার সাথে কথা বলল না কেন? আশা ভাবি কই, টুম্পা কই? সাদাব নীরব। এতদিন বাবার বাড়ি ছিলাম বলে কি বাবা মা রাগ করেছে? সাদাব শোয়া থেকে উঠে বসে, কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। ভাই ভাবি আর টুম্পা নিজেদের বাড়ি করে আলাদা হয়ে গিয়েছে পরী। কি বলছো কেন? ইচ্ছে তাদের। পরী কি বলবে ভেবে পাচ্ছে না। সাদাব করুণ কণ্ঠে বলল, আমার বাবা মায়ের দায়িত্ব এখন তোমার হাতে। প্লিজ তাদের যেন কোনো অযত্ন না হয়। পরী সাদাবকে আশ্বস্ত করে বলে, তুমি একদম টেনশন করো না, আমি তাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। সাদাব মৃদু হেসে পরীর কপালে চুমু খায়। পরের দিন সকালে পরী 5টায় ঘুম থেকে ওঠে। প্রতিদিন 6টায় উঠলেও আজ 5টায় উঠেছে। রান্না করতে হবে তাই। এখন তো আশাভাবীও নেই। 7:20 পরী সব খাবার রেডি করে সাদাবকে ডেকে তোলে। নিজেও কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। 8:30 সাদাবের সাথে বেরিয়ে পড়ে পরী। পরীকে কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। কলেজের ভেতর প্রবেশ করতেই সুলতান আর তিশাকে দেখতে পায়। পরীকে দেখে তিশা দৌড়ে আসে সুলতানকে নিয়ে। কেমন আছো পরী? ভালো আছি, তোমরা? আমরাও ভালো আছি। আচ্ছা, আমি এখন ক্লাসে যাচ্ছি তিশু। আরে দাঁড়াও, এত তাড়া কিসের? সকালে পড়তে বসতে পারিনি, এখন পড়তে হবে।
তিশা দুষ্টু এসে বলল, কেন? কাকা বুঝি একটু বেশি আদর করেছে আজ। পরি সুলতানের দিকে তাকিয়ে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কোথায় কি বলতে হয় সেটাও জানে না। তিশু, এমন কিছু না, রান্না করেছি তাই। সুলতান এবার অবাক হয়ে বলল, তুমি রান্না করো? তিশা সুলতানের দিকে তাকিয়ে বলল, এইভাবে বললে কেন রাফিন? তোমার বাসায় যাওয়ার পর তুমি মনে হয় আমায় দিয়ে রান্না করাবে না? না, তোমাকে দিয়ে কোনো কাজই করাবো না। ইস! পরি ইতস্তত বোধ করছিল ওদের কথা শুনে, তাই আসি বলে দ্রুত চলে গেল। সুলতান মনে মনে ভাবতে লাগলো, যে মেয়ে বাসায় একটা প্লেট ধুইত না, সে কিনা এখন শ্বশুরবাড়িতে রান্না করে। অবশ্য বিয়ের আগে আর বিয়ের পরের জীবনে অনেক তফাৎ মেয়েদের। ক্লাস শেষে জানিয়ে দেওয়া হলো কাল ক্লাস টেস্ট হবে, সবাই যেন সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসে। পরি বাসায় গিয়ে কলেজের ইউনিফর্ম খুলে বিছানায় গায়ে দিয়ে দেয় মাত্র, তখনই শাশুড়ির ডাক পড়ল। শরীরটা খুব ক্লান্ত লাগা সত্ত্বেও পরি শাশুড়ির কাছে যায়। জিমা বলেন, কখন আসছো? এইমাত্র। ও, আমায় 1 কাপ চা বানিয়ে দাও, তারপর ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা। চুলায় চায়ের পানি বসিয়ে পরি ভাবতে থাকে, বাপের বাড়ি যদি থাকতো তাহলে দুনিয়া উল্টে গেলেও পরি শোয়া থেকে উঠতো না। পরির মা জোর করে উঠিয়ে খাইয়ে দিত। পানি ফুটতেই চা পাতা দিয়ে দেয়। মেয়েকে একটা হাসি দিয়ে নিজেই নিজেকে বলে, পরি, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। তাছাড়া সাদাফের ভালোবাসা পেলেই হয়, আর কি চাই আমার। শাশুড়িকে চা দিয়ে পরি ফ্রেশ হয়ে নেয়। খেতে বসলেও খাবারের রুচি পাচ্ছে না, মুখ থেকে খাবার বেরিয়ে আসতে চাইছে। হাত ধুয়ে উঠে পড়ল। আপাতত কাজ না থাকায় ঘুমানোর কথা ভাবছিল পরি। খাবারগুলো গরম করে টেবিলে রাখছিল, তখন শাশুড়ি এসে বলল, আজকে গলদা চিংড়ি, ডাল আর বেগুন ভাজবা। আচ্ছা। খাবার ঢেকে সব কিছুর জোগাড় শুরু করে দাও এখনই, নয়তো পরে আবার কখন সময় পাবে, বেশি দেরি হয়ে যাবে। ঠিক আছে মা। তিশার সাথে ফোনে কথা বলছিল সুলতান। তিশা বকবক করে যাচ্ছে, কিন্তু মনে শান্তি খুঁজে পাচ্ছে না সুলতান। এই রাফিন। হ্যাঁ বলো, কোথায় হারিয়ে গেলে? তোমার মাঝে। কি ঢঙের কি হলো? কিছু না রাফিন, তোমার ছাড়া আমি থাকতে পারছি না। আর কটা দিন, তারপর তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। রাজি না হলে আমার বাসায় চলে আসবে। আমার বাড়ির সবাই তো তোমার কথা জানেই। আর কত দেরি করব? এত অধৈর্য হচ্ছ কেন তিশু? কেন, তোমার কি আমায় কাছে পেতে ইচ্ছে করে না? সুলতান কিছুক্ষণ চুপ করে থাকে। বলো না কেন করে তিশু। আচ্ছা, তুমি কি চাইছো এখনই তোমার বাড়িতে বলি? পরে যদি তোমার পড়া বন্ধ হয়ে যায়? আমি অত কিছু জানি না, আমার শুধু তোমাকে চাই, ব্যাস। আচ্ছা, আমি দেখছি। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে গেছে পরি। আশাভাবী থাকতেও এত কাজ করেনি। মনে হয় নতুন নতুন সংসারের এত কাজ করছি তো, তাই এমন মনে হচ্ছে। এখন শরীর অনেক বেশি ক্লান্ত লাগছে, কিন্তু কতগুলো পড়াও তো বাকি। ঘুমে চোখ লেগে আসছিল। অত শত না আর ভেবে শুয়ে পড়ে, ঘুমে তলিয়ে যায়। প্রায় 30 মিনিট পর সাদা ফোন করে। ফোন আসায় পরি বিরক্ত হয়, ফোন ধরে বলে, হ্যালো, তুমি এখন ঘুমাচ্ছ? খুব ঘুম পাচ্ছিল। রান্না করেছ? হ্যাঁ, 8টা বাজে। মা বাবাকে খেতে দাও, আর তুমিও খেয়ে নাও, তারপর পড়তে বসো। আচ্ছা, তোমার ছুটি কয়টায়? 9টায়। আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। আচ্ছা। ঘুমের রেশ কাটতেই পরি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রাতেও বাইরে কার সাথে খেয়ে আসবে, আর বাইরেই বা কেন খাবে? রুমের মধ্যে পায়চারি করতে থাকে পরি। আমি কি সাদাবকে সন্দেহ করছি? হতেও তো পারে অফিসের কোনো কলিগের সাথে খাবে। 1 মিনিট, কলিগ ছেলে না মেয়ে, সে যাই হোক, আমি বাসায় থাকলে তো আমি ওকে আর ও আমায় খাইয়ে দেয়, না হলে নাকি ওর পেটেই ভরে না। তাহলে উফ না পড়ি, এসব কি ভাবছিস তুই? আবারও পায়চারি শুরু করে। কিছুক্ষণ পায়চারি করার পর থমকে দাঁড়ায় পড়ি। তবে কি আমার সংসার জীবনে নতুন কোনো ঝড় আসতে চলেছে? তিশা আর সুলতানের সম্পর্ক তিশার পরিবার মেনে নিয়েছে। না নেওয়ারও কোনো কারণ ছিল না, কারণ সুলতান ওয়েল সেটেল। সুলতানের পরিবার তো আগেই মেনে নিয়েছে। তিশার পড়াশোনার সুলতানের চাকরির জন্য দুজনে একটা ফ্ল্যাট নিয়ে কুমিল্লাতেই থাকে। পরি পড়াশোনার সংসার দুটো সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। যত যাই করুক, কিছুতেই শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারছে না। পরি যতই তাদের আপন করে নিতে চায়, তারা ততই পরীকে দূরে সরিয়ে দেয়।
পরীর জীবনে মেঘের কালো ছায়া নেমে এসেছে। সাদাফের ভরসার বিশ্বাস আর ভালোবাসায় এখনও ঠিক আছে পরী। তবে এতটুকু পরী বেশ বুঝতে পেরেছে ওর শ্বশুরবাড়ির কেউ চায় না ও পড়াশোনা করুক। সেদিন পাশের বাড়ির প্রতিবেশী আন্টি এসেছিল বাড়িতে। চা নিয়ে আসার সময় আড়াল থেকে সবটা শুনেছে পরী। কি ব্যাপার ভাবি, বাড়ির ছোট বউ কেমন? ওই আর কি, এই যুগের মেয়েরা যেমন হয়। সেবা যত্ন করে তো নাকি? তা করে। ঝগড়াঝাটি করে না? অত সাহস হবে নাকি সাদাপ মেরে ফেলবে? বিয়ের পর বাড়ির বউকে পড়াশোনা করাচ্ছ কেন বুঝি না বাপু। যা দিনকাল পড়েছে এখন, স্কুল কলেজ মানেই তো এখন মেয়েরা ছেলেদের সাথে ঢলাঢলি করে। সাদাফের মা এর কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। তিনি আবার বলা শুরু করলেন, শোনো ভাবি, ভাইজান এই এলাকার বিচার আচার করেন। কোনো সময় যদি তোমার ওই ছেলের বউ কোনো পরপুরুষের সাথে অঘটন ঘটায় তখন কিভাবে নিজেরই ছেলের বউয়ের বিচার করাবে? কিছুদিন আগে শুনলে না, পাশের এলাকার কোন একটা মেয়েকে বিয়ের পরও পড়াশোনা করিয়েছে, 4 মাসও হয়নি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। ছেলেটার যা করুণ অবস্থা কি বলবো, পরিবারের মান সম্মানও গেল। আমি বলছি না যে তোমার ছোট ছেলের বউ এমন হবে, বুঝই তো এই যুগের মেয়ে, অল্প বয়স, সুন্দর দেহের গড়ন, সুন্দরী হতে আর কতক্ষণ। পড়াশোনা কি আর সাধে করাই? আমার মতামত তো কোনো কালেই ছিল না, কিন্তু ওই যে আমার গুণধর ছেলে বউকে নিয়ে একদম গদগদ করে, বিয়ের পরও পড়াশোনা করাবে। কি বলছে এইসব? সাদাব তো মা ভক্ত ছিল, এখন বউর আসল ধরে আছে নাকি? সাদাফের মা আগে ফুঁসতেছেন। বিয়ে হয়েছে কতদিন হলো? 6 মাস। বাচ্চা নিতে বলো। কি বলছো ভাবি? ওই মেয়ে তো নিজেই বাচ্চা এখনো। বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে হয়ে গিয়েছে, এখন আর বাচ্চা আছে নাকি? আরে বাবা, কিছু হয়ে গেল তো সাদাব শেষ। ওর মধ্যে আমার সাদাফের প্রাণ আছে, এতই ভালোবাসে ওকে। দূর, এমন কিছুই হবে না। বাচ্চা হলে তখন আর এত কিছু সামলাতে পারবে না, সংসার আর বাচ্চা নিয়েই থাকবে। পরী আর ওদের কথা শুনতে পারল না। স্যার ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেল। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গিয়েছে। পরীর চোখ দিয়ে পানি পড়ছে রাগে, দুঃখে, কষ্টে। ইচ্ছে করছিল মহিলাকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিতে। তার মেয়েও তো স্কুলে পড়ে, সেও কি স্কুলে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করে? এতটা কুসংস্কারে আবদ্ধ এই জায়গার লোকজন, না, এসব আর সহ্য হচ্ছে না। আল্লাহ ধৈর্য দেয় আমায়। 1 সপ্তাহ পর পরীর টেস্ট পরীক্ষা। বাড়ির সব কাজ তাড়াতাড়ি শেষ করে পড়তে বসে। সাদাফু অফিসের কাজ নিয়ে আজকাল বেশি ব্যস্ত থাকে। তিশাও ধুমসে পড়াশোনা শুরু করেছে। সুলতান যথেষ্ট কেয়ার করে তিশাকে, তবে ভালোবাসা এখনও পরীর জন্যই, কিন্তু তিশাকে এসব কিছু বুঝতে দেয় না। বাড়ির টুকটাক কাজ নিয়েই করে, নিজেই করে। তাছাড়া রান্নাবান্না, কাপড় ধোয়ার জন্য আলাদা কাজের লোক রেখেছে। তিশাকে হুকুম দিয়েছে ঘরের কোনো কাজ পরীক্ষার আগে করা যাবে না। সুলতানের এমন আদেশে তিশা যেন বারবার প্রেমে পড়ে। রাত 10টা। স্টাডি রুমে পড়ছিল পরী। শাশুড়ির রুম থেকে কান্নাকাটি আর হাউকাউ শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজার পর্দা ধরে দাঁড়ায়। শাশুড়ি কান্না করতে করতে বলছে, আমার কি বয়স কম হয়েছে? মরে গেলে তখন বাচ্চা নিবি, কবরে আমার নাতি নাতনিকে নিয়ে যাবি? মা, এসব কেন বলছো? পরীর কয়েকদিন পর পরীক্ষা, এখনো সব বাচ্চা কাচ্চা, বুঝো না কেন? তো কি হয়েছে? পড়াশোনা চলাকালীন আর মেয়েরা কি বাচ্চা নেয় না? তাছাড়া বাচ্চা কি সাথে সাথেই হয় নাকি? বাচ্চা পেটে নিয়ে কত মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তো বলিনি ওর পড়াশোনা বন্ধ করতে। সাদাব মাথা নিচু করে বসে আছে। শাশুড়ি মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছে আর বলছে, আমি মরে যাওয়ার পর বুঝবি, আর তখন আফসোস করবি। বারান্দায় দাঁড়িয়ে আছে সাদাব। পরী এতক্ষণ স্টাডি রুমে ছিল। সাদাফের পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে সাদাব? কিছু না। বলো আমায়। বললাম না কিছু না। আমি পড়াশোনা বন্ধ করে দেই, এটা চাও তোমরা? না, পড়াশোনা তোমার স্বপ্ন, কিন্তু আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। তবে কি চাইছো তুমি? সাদাব এবার পরীর দিকে ঘুরে 2 হাত ধরে বলে, আমায় একটা বাচ্চা দাও প্লিজ। সাদাব, তুমি বলছো এটা? হ্যাঁ বলছি, কারণ এছাড়া আর কিছু করার নেই আমার। কেন, তুমি কি মা হতে চাও না? চাই, তবে এখন অনেক সময় পড়ে আছে। মাত্র তো 6 মাস হলে বিয়ে করেছি। বাচ্চা নেওয়াটা নিজেদের ব্যাপার পড়ি, প্লিজ পড়ি, আমার দিকটা একটু ভাবো।
আমার দিকটা কেন ভাবছো না? এখন যদি বাচ্চা নেই তাহলে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি? পড়াশোনা সামলাবো নাকি সংসার নাকি বাচ্চা? তাহলে তুমি বাচ্চা নিবে না? মা হওয়ার ইচ্ছা সব মেয়েরই থাকে, আমি ওর ব্যতিক্রম নই। তবে আমি চাই না আমাদের বেবি আমার অনাদরে বড় হোক। আমি একসাথে এখনই সব কিছু সামলাতে পারবো না। এখন যদি আমাদের বেবি আসে তাহলে আমি বেবিকে আমার সব সময় দিতে পারবো না, এটা আমি চাই না। আমি চাই আমার সব সময় বেবি পাক। এর জন্য অন্তত ইন্টারের ফাইনাল এক্সামটা পর্যন্ত আমায় সময় দাও প্লিজ। দ্যাট তোমায় বুঝিয়ে কিছু হবে না, তুমি তোমার পড়াশোনা নিয়েই থাকো। পরি বুঝে উঠতে পারছে না কি করবে। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসার আর সাদাব যদি আমায় ছেড়ে যায়, উফ, যদি অন্য কাউকে বিয়ে করে, উফ, আল্লাহ কোনো পথ দেখাও আমায়। আমি সাদাবকে হারাতে পারবো না। বিছানায় অন্য পাশে শুয়ে আছে সাদাব। পরিবেশ বুঝতে পেরেছে সাদাফের রাগ, কিন্তু এই মুহূর্তে রাগ ভাঙানোর মতো মন মানসিকতা নেই পরীর। তাই উল্টো পাশ হয়ে নিজেও শুয়ে পড়ে। চোখটা লেগে আসছিল, ঘাড়ে গরম নিঃশ্বাস পড়তে ধরফড়িয়ে ওঠে পরি। সাদাব পরীর মুখ চেপে ধরে। চুপ। আমি সাদাবকে দেখে শান্ত হয়ে পড়ি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি থাকতে ভয় কিসের? সাদাব একটু একটু করে পরীর আরও কাছে যায়। সাদাবের প্রতিটা নিঃশ্বাস পরীর চোখে মুখে পড়ছে। পরীর চুলগুলো খুলে দেয়। পরীর মুখ দিয়ে কথা যেন বের হচ্ছে না। কামিজে হাত দিতে সাদাবের হাত ধরে পড়ি। কোনো রকমে বলে, কি কি করছো? সাদাব আস্তে করে বলে, চুপ, আদরের সময় এত কথা বলতে নেই। সুলতান বেঘরে ঘুমাচ্ছে। তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। এত আনরোমান্টিক মানুষ আমি জীবনেও দেখিনি। এমনিতে কত কেয়ার করে, অথচ ভালোবাসার বেলায় ঠনঠনা ঠনঠন, একটু আদর করে না। মাঝে মাঝে মনে হয় ওগুলো বোধহয় কোনো সতীনের জন্য জমিয়ে রাখছে। শোয়া থেকে উঠে বসে তিশা, কপালে হাত রেখে ঘুমাচ্ছে সুলতান। ডিম লাইটের আলোয় সুলতানকে দেখে নেশা লেগে যায় তিশার। আজ তো তোমায় আমার অধিকার দিতেই হবে রাফিন। তিশা নাইট ড্রেসের লং পাটটা খুলে ফেলে, সুলতানের কপাল থেকে হাতটা সরায়, একটা একটা করে শার্টের বোতাম খোলে, গালে কপালে চুমু খেতে শুরু করে। জড়িয়ে ধরে ঠোঁটে স্পর্শ করতে সুলতান ধাক্কা দিয়ে ফেলে দেয় তিশাকে। সিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়। ব্যথায় কান্না করে দেয় তিশা। ঘটনার আকস্মিকতায় নিজে চমকে যায় সুলতান। তিশু, তুমি? তিশা কান্না করতে করতে বলে, তুমি মনে হয় অন্য কাউকে আশা করেছিলে। এভাবে কেন ব্যথা দিলে আমায়? আমি কি পর কেউ? বিয়ের পর একদিনও আমায় আমার অধিকার দাওনি। যতবার আমি নিজে তোমার কাছে যেতে চেয়েছি, তুমি নানা রকম বাহানা দেখে দূরে রেখেছ। শুনেছি ভালোবাসার মানুষকে সবাই নাকি কাছে পেতে চায়, নিজের করে পেতে চায়। আমিও তো চাই, খুব করে চাই তোমায় নিজের করে কাছে পেতে, কারণ আমি তোমায় ভালোবাসি। তাহলে তুমি কেন চাইছো না? তুমি আমায় ভালোবাসো তো রাফিন? সুলতান চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশার প্রশ্ন উত্তর আদৌ সুলতানের কাছে আছে নাকি সেটা নিয়েও কনফিউজ সুলতান নিজেই। ওইদিকে তিশা কান্না করেই চলেছে। তিশার কাছে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি একদম আমায় ছুবে না। আই এম সরি তিশু, লাগবে না তোমার সরি, প্লিজ কান্না থামাও। আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে। আমি এভাবে কি? হ্যাঁ, এত রাতে এই রুমে আমি ছাড়া কে থাকবে? আচ্ছা সরি তো, এখন আসো ঘুমাবে। এক প্রকার জোর করে তিশুকে শুয়ে দেয়। কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে ক্লাস শেষ করে বাড়ি ফিরে পড়ি। বাড়ির লোকজনের ব্যবহার দিনকে দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। পরি ঠিক বুঝতে পারছে না যে এরা আসলে কি চায়, কেন এমন করে ওর সাথে। দেখতে দেখতে পরির টেস্ট এক্সামও চলে আসে। সারাদিন বাড়ির কাজ আর রাতে সাদাবকে সময় দিয়ে যেটুকুনো সময় পায় সেই সময় বা যা একটু পড়ে। বারবার নিয়ম করে শ্বশুর শাশুড়ি এটা ওটা মনে করিয়ে দেয় যে এত টাকা পয়সা খরচ করে পড়াচ্ছি, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না সেদিন। এত কাজ করার পরও কিভাবে খুব ভালো রেজাল্ট করা সম্ভব সেটা বুঝে আসে না পরীর। এর চেয়ে কষ্টের বিষয় হচ্ছে আজকাল পরি সাদাবকে ঠিক বুঝে উঠতে পারছে না। এরকম চিন্তা ভাবনা দোটানা নিয়ে পড়াশোনা কিছুতে হচ্ছে না, কিন্তু হালো ছাড়েনি পরি। নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে গোসল করে, নাস্তা বানানো, দুপুরের খাবার তৈরি করা, রাতের খাবার তৈরি করা, ঘরের বাকি সব কাজ পরি একাই নিজ হাতে সামলিয়ে যাচ্ছে। শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না, তবু কিছু করার নেই, কারণ এটা বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি।
লাস্ট পরীক্ষার দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বাহিরে কোনো গাড়িও ছিল না। শীতের এই অসময়ে বৃষ্টি মোটেও ভালো না। এদিকে আর অপেক্ষা করা সম্ভব না। দুপুরের খাবার গরম না করে দিলে শ্বশুর শাশুড়ি খাবে না। তারা না খেয়ে থাকলে সাদাফের কাছে বকা খেতে হবে। এদিকে সাদাফও কাজের চাপে পরীকে আর নিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে পরি বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। পেছন থেকে তিশার ডাকে থেমে যায়। এই পরি, গাড়িতে আসো। গাড়ির দিকে তাকিয়ে দেখে সুলতান ড্রাইভ করছে। করুণভাবে তাকিয়ে আছে পরির দিকে। পরি তিশার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, না গো, আমি একাই যেতে পারবো। তোমার কি মাথা ঠিক আছে পরি? এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, আমি যেতে পারবো। সুলতান খুব ভালো করেই জানে যে পরি গাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে নিজেই বলল, তিশু, উনি বোধহয় আনইজি ফিল করবে আমার সাথে এক গাড়িতে গেলে। তুমি বরং ছাতাটা দিয়ে দাও। এটা ভালো আইডিয়া। পরিবার কথা না বাড়িয়ে ছাতাটা নিয়ে হাঁটা শুরু করে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:20 বাজে। গাড়িতে করে বাড়ি যেতেই তো 30 মিনিটের মতো লাগে। না জানি হেঁটে যেতে কতক্ষণ লাগে। এদিকে শ্বশুর শাশুড়ি খাওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে। পরি দ্রুত পা চালাচ্ছে। ছাতা দিয়ে শুধু মাথাটুকু ঢাকলেও শরীর প্রায় ভিজে গেছে অনেকখানি। হুট করে একটা বাইক এসে দাঁড়ায় পরির সামনে। তাকে দেখে ওর 1 ইয়ার জুনিয়র নিশান। এভাবে পথ আটকে দাঁড়ালি কেন? তুমি তো ভিজে যাচ্ছ আপু। এভাবে হেঁটে গেলে বাড়ি পৌঁছাবে কতক্ষণে? আরে সমস্যা নেই, আমি যেতে পারবো। তুই তাড়াতাড়ি বাড়ি যা, নয়তো ভিজে যাবি। তুমি বাইকে ওঠো। তোমার বাড়ির সামনে দিয়েই তো আমি বাড়ি যাই। তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। নারে লাগবে না, খুব লাগবে। তুমি না আমাকে ছোট ভাই ডাকো, আর ছোট ভাইয়ের কথাটা রাখবে না? পরি আরেকবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 1:30 পার হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। পরীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিশান চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নিশান আর পরীকে একসাথে আসতে দেখেছে সাদাব। পরি তাড়াতাড়ি বাড়িতে গিয়েই আগে রান্নাঘরে যায় খাবার গরম করার জন্য। সাদাব পেছন থেকে হাত জোরে চেপে ধরে বলে, তোর খাবার গরম করতে হবে না। তোর কি মনে হয় এত বেলা হয়ে গেছে আর আমি আমার বাবা মাকে না খেয়ে রেখেছি? পরি অবাক হয়ে তাকিয়ে আছে সাদাফের দিকে। এটা কোন সাদাবকে দেখছে পরি? রাগে সাদাফের চোখ দুইটা লাল টকটকে হয়ে আছে। আয় আমার সাথে রুমে আয়। টানতে টানতে পরীকে রুমে নিয়ে যায়। সামনে দাঁড় করিয়ে 4-5টা থাপ্পড় দেয় গালে। ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে, আজ বুঝতে পারলাম যে মা কেন তোকে পড়াতে বারণ করত। ছেলেদের সাথে নষ্টি ফষ্টি করে বেড়াস। বাড়িতে যে অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে সেদিকে কোনো খেয়াল নেই তোর না? বাইকে করে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। পরি কথা বলতে পারছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কোনো রকমে সাদাফের হাত সরিয়ে বলে, তুমি আমায় ভুল বুঝছো। রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই আমি বাধ্য। পুরো কথা বলার আগে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ করে থাকে একদম। আমি তোর মুখের কথা বিশ্বাস করব নাকি নিজের চোখকে? তুমি আমার কথাটা তো শোনো প্লিজ একবার। তোর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। স্বামী থাকতে প্রেমিক লাগে তোর? কলেজে যাস এসব করতে? বৃষ্টি বিলাস করিস? করাচ্ছি তোকে বৃষ্টি বিলাস। পরীকে টেনে ছাদে নিয়ে যায় সাদাব। ধাক্কা দিয়ে ছাদের এক কোণায় ফেলে দেয়। যার আগে বলে যায়, সন্ধ্যা পর্যন্ত এই ছাদেই বৃষ্টি বিলাস কর। পরি পেছন থেকে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমার আগের তুমি নেই সাদাব। তোমার দেখার আড়ালেও অনেক কথা লুকিয়ে আছে, যেটা বলার সুযোগও দিলে না আমায়। কেন এমন বদলে যাচ্ছে তুমি? আমার ওপর কোনো ভরসা নেই তোমার? আমার কথা শোনো প্লিজ। কথাগুলো সাদাফের কান পর্যন্ত গেলেও হৃদয় স্পর্শ করতে পারেনি। সুলতান বিছানায় খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। তিশা দৌড়ে গিয়ে সুলতানের বুকে মাথা রাখে। সুলতান একটু নড়ছে ওঠে। এভাবে নড়ছো কেন? তুমি এখন ক্লান্ত, তোমার ঘুম প্রয়োজন, আবার দূরে সরিয়ে দিচ্ছ। আমি তো তোমার ভালোর জন্যই বললাম। লাগবে না আমার ভালো, আমার শুধু তোমাকে চাই। খেয়েছ রাফিন? কি? আমার কথাটা ইগনোর করলে কেন? কই? কেন এমন করো তুমি আমার সাথে? কেন নিজেকে আমার থেকে দূরে রাখো? কেন বলো? সুলতান তিশার দিকে তাকিয়ে ভাবে, কি করে তোমায় কাছে টেনে নিব তিশা? তোমার কাছে গেলেই যে পরীর হাসিমাখা মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। ওর চঞ্চলতা তোমায় স্পর্শ করতে দেয় না। আমার মনে হয় আমার সব ভালোবাসা শুধু পরীর জন্য। আমার সব কিছু তুমি নও, বরং পরী। কি ভাবছ? কিছু না। দ্যাট
তিশা রাগ করে অন্য পাশে শুয়ে পড়ে। সন্ধ্যা 6:05। সাদাব ঘুম থেকে উঠে চারদিকে তাকায়। পরীকে না দেখে হঠাৎই ওর মনে হলো বৃষ্টির মধ্যে পরীকে তো ছাদে রেখে এসেছিল। বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি নেই। তাড়াতাড়ি দৌড়ে ছাদে যায়। দেয়ালের সাথে মাথা ঠেকে কাছুমাছু হয়ে বসে আছে পরী। ভিজে একাকার হয়ে গেছে। ঠান্ডায় এক নাগারে কেঁপেই চলেছে। পরীর এমন অবস্থা দেখে বুকের ভেতর মসুদ দিয়ে ওঠে সাদাপের। পরীর হাত ধরে দাঁড় করায়। শরীর গরম, জ্বর এসে পড়েছে। জ্বরের ঘরে শুধু এটাই বলছে, তুমি আমার আগের তুমি নেই, তুমি আমার আগের তুমি নেই, তুমি আমার আগের তুমি নেই। পরীকে কোলে করে ঘরে নিয়ে যায়। ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে কিছু খাইয়ে দেয়। ঔষধ খাওয়ানোর সময় পরী পাগলামি শুরু করে দেয়। কিছুতেই খাবে না ঔষধ। পরক্ষণে সাদাপের দুপুরের কথা মনে পড়ে যায়। একটা ছেলের সাথে বাইকে করে এসেছে, ভাবতেই আগে মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে পরীকে থাপ্পড় বসিয়ে দেয়। পরী কেঁদে দেয়। কান্না করতে করতে বলে, তুমি আমার আগের তুমি নেই। জোর করে পরীকে ওষুধ খাইয়ে দেয়। পরী এখনও কাঁদছে। রাগ কমেনি সাদাফের, কিন্তু এই অবস্থায় পরীকে কিছু বলতেও পারছে না। এমনি তো দুপুরে কম মারেনি, আবার বৃষ্টিতে ছাদে রেখে এসেছিল। বুকটা কেমন হাহাকার করছে। এই মুহূর্তে পরীকে বুকে না নেওয়া পর্যন্ত শান্তি পাবে না সাদাব। পরীর দিকে তাকিয়ে দেখে শুয়ে পড়েছে। সাদাব পরীর পাশে শুয়ে টান দিয়ে পরীকে বুকে নিয়ে আসে। শক্ত করে বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে। পরী স্পষ্ট স্বরে বলে, আমি তোমায় বুঝতে পারি না, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি না, তুমি আমার আগের তুমি নেই। জ্বরের ঘরে আবল তাবল বকতে বকতে পরী ঘুমিয়ে যায়। ভোরের দিকে সাদাপের ঘুম ভাঙে। পাশে তাকাতেই দেখে পরী ছোট্ট বিড়াল ছানার মতো বুকের সাথে লেগে আছে। শরীরে হাত দিতে দেখে জ্বরের শরীর পুড়ে যাচ্ছে, অনবরত কাঁপছে। ঘরে ল্যাপ কম্বল কাঁথা যা ছিল সব গায়ের ওপর দিয়েছে, তবুও ঠান্ডায় কাঁপছে। পরীর যেন মনটা নরম হলেই আবার কালকের কথা মনে পড়ে যাওয়ায় রেগে যায়। এবারও তাই হলো। রাগে সাদাপ রুম থেকে বেরিয়ে গেল। বাবা মা বাইরে খাবার খেতে পারে না, তাই সাদাফি কিচেনে গিয়ে সকালে নাস্তা বানায়। নাস্তা বানিয়ে বাবা মাকে ঘুম থেকে তোলে খাওয়ার জন্য। ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে বসে ফোনে গেম খেলছিল সাদাপ। রুমে গেলেই পরীর উপর রাগ হয়, তাই আর রুমের দিকে পা বাড়ায়নি। সকাল 9টা নাগাদ কলিং বেল বেজে ওঠে বাড়ির। সাদাপ দরজা খুলে দিয়ে নিশানকে দেখতে পায়। রাগ যেন এবার চরম পর্যায়ে পৌঁছে গেল। সাদাপ রাগ আর বিরক্ত দুটোর সংমিশ্রণ করে জিজ্ঞেস করলো, কাকে চাই? পরী আপু আছে? পরীকে কি করে চিনো? আমি তো একই কলেজে পড়ি। খুব ভালো। তো আমার সামনে ঢং করে আপু কেন ডাকছো? সরি, ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। না বোঝার মতো তো কিছু বলিনি। পরীকে আপু কেন ডাকছো? পরী আপু আমার সিনিয়র, তাহলে তাকে আপু ডাকবো না তো কি বলবো? তাছাড়া পরী আপুকে আমার আপন বড় বোনই ভাবি। তোমাদের পরিচয় কিভাবে? আমি বলতে চাচ্ছি যে আমার জানা মতে পরী কলেজে কোনো ছেলের সাথে কথা বলে না, তার মধ্যে তুমি তার জুনিয়র, কিভাবে কি? আপনি ঠিকই জানেন ভাইয়া, পরী আপু কারোর সাথে কথা বলে না। একদিন আমি বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নামছিলাম, আর পরী আপু সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎই আমার পা পিছলে যায়, তখন পরী আপু আমাকে ধরে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, তখন আমাকে একটা ধন্যবাদ বলার সুযোগ দেয়নি আপু। ভাবলেশীনভাবে চলে যায়। আপুর বান্ধবী তিশা আপু যাওয়ার আগে বলে গেছে, এইভাবে দৌড়াও, হাত পা ভাঙলে মজা বুঝবে। আজকে না হয় পরী বাঁচালো, কিন্তু বারবার তো আর বাঁচাবে না, ব্যাস। এটা বলে তিশা আপু চলে গেল। আমি অনেক বেশি অবাক হলাম, আর তখনই জানতে পারলাম আপুর নাম পরী। আপনি যদি কখনো কলেজে আমার সম্পর্কে খোঁজ খবর নেন, তাহলে শুনতেও জানতে পারবেন যে আমি কলেজের খুবই দুষ্ট আর ফাজিল ছেলে। কিন্তু বর্তমানে আমার পরিচয় পাবেন নিশানের মতো ভদ্র শান্ত আর কেউ নেই আমাদের ডিপার্টমেন্টে, আর এর পুরো ক্রেডিটটাই পরী আপুর। ওই দিনের পর থেকে আমি আপুকে ফলো করা শুরু করি। তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি মুগ্ধ হই। এটাও জানতে পারি যে আপু আপনাকে কতটা ভালোবাসে, যার জন্য সে ক্লাসের কোনো ছেলের সাথেও কথা বলে না। খুব বেশি প্রয়োজন হলে তিশা আপুকে দিয়ে বলায় আমার নিজের কোনো ভাই বা বোন নেই, আমি বাবা মায়ের একমাত্র ছেলে। পরী আপুকে নিজের বোন বানানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু পরী আপু নারাজ। আমি আমার মা বাবাকে কলেজে নিয়ে আসি, আপুর সাথে কথা বলাই। আমার এমন পাগলামি আর আমার বাবা মায়ের আবদারে আপু রাজি হয় আমার বোন হতে, কিন্তু তবুও সে প্রয়োজন ছাড়া কখনোই আমার সাথে কথা বলেনি। আমি আবার বাবা মা জোর করার পরেও আমাদের বাসায় যাইনি। কখনো বলেছিল যে আমার জন্মদিনে আপনাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে দেখাবে আর বলবে, এই দেখো আমাদের নতুন একটা পরিবার, আমার ছোট ভাই নিশান।
এক নাগারে কথাগুলো বলে নিশান কিছুক্ষণ দম নিল। সাদাফের চোখে পানি টলমল করছে, অনেক বেশি অপরাধী মনে হচ্ছে নিজেকে। নিশান আবার বলল, কাল বৃষ্টিতে কোনো গাড়ি না পেয়ে আপু ভিজে ভিজে আসছিল। আমার জোরাজুরিতে আমার সাথে বাইকে এসেছিল। আপুর এই ফাইলটা আমার ব্যাগে ছিল, এটা দেওয়ার জন্য আমি এসেছি। ফাইলটা দিয়ে নিশান চলে যাওয়ার জন্য পা বাড়ালে সাদা পেছন থেকে ডাকে, ভেতরে এসে 1 কাপ কফি খেয়ে যাও। নিশান মনোমুগ্ধকর একটা হাসি দিয়ে বলে, প্রায় 9:30 বাজে, 10টায় আমার ক্লাস, আমার আবার যেতে হবে। আর ধন্যবাদ এতক্ষণে অন্তত ভেতরে যেতে বললেন। আমি এটা বুঝেছি কিছু একটা গন্ডগোল হয়েছে, যে কারণে সাধারণ ম্যানার্সটুকু আপনি ভুলে গিয়েছেন। আপনি অনেক লাকি ভাই যে আমার বোনের মতো একটা মিষ্টি পরি বউ পেয়েছেন। সন্দেহ করা ভালো, তবে মাত্রাতিরিক্ত নয়, যেটাতে অপর মানুষটি আপনাকে বুঝে ফেলার ক্ষমতা হারিয়ে ফেলে। প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো অসহনীয় হয়। আমার আপুটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আসছি ভাই, ভালো থাকবেন। নিশান চলে যাওয়ার পর দরজা আটকে দেয় সাদাব। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। এটা আমি কি করে ফেললাম? নিজের ভুলের জন্য এত শাস্তি দিলাম পরীকে। সাদাব দ্রুত ফোন বের করে রওশনকে কল দিয়ে ডক্টর নিয়ে আসতে বলে। নিজের রুমে গিয়ে পরীকে ডেকে তোলে। শরীরে হাত দেওয়া যাচ্ছে না তাপে, ছোট্ট একটা বালতিতে করে পানি নিয়ে আসে। বিছানায় পরীর মুখ ধুয়ে দেয়, তোয়ালে ভিজিয়ে শরীর মুছে দেয়, জোর করে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ডক্টর বাড়িতে এসে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়ে যায়। পরীকে ঘুমাতে বলল, পরী ঘুমায় না, পা মুড়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাদাব চুপচাপ পরীর পাশে গিয়ে বসে। পরীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়। আমাকে মাফ করে দাও পরী, আমি ভুল বুঝে তোমায় কত শাস্তি দিয়ে ফেলেছি। আমার ওপর তোমার কোনো ভরসা নেই, সত্যিটা জানার প্রয়োজনে মনে করনি একবার। আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমার ওপর রাগ করে থেকো না, অনেক ভালোবাসি তোমায়। তোমার ভালোবাসা এখন আমায় দোটানায় ফেলে দেয়। আমি চাই মনে প্রাণে তোমার ভালোবাসাকে বিশ্বাস করতে, কিন্তু আমার মন তোমার ভালোবাসা নিয়ে সন্দিহান। এ কেমন ভালোবাসো তুমি আমায়, যার উপর বিন্দুমাত্র ভরসা নেই তোমার? সাদাব কিছু না বলে সেখান থেকে উঠে যায়। কোনো উত্তর নেই তার কাছে। কি উত্তর দিবে পরীকে? সত্যি তো আমি কেমন করে যাচ্ছি, কেমন হয়ে যাচ্ছি, কেন ওর ওপর ভরসা হারিয়ে ফেলছি, কিভাবে পারলাম ওকে এত অত্যাচার করতে? সত্যি কি আমি পরিবর্তন হয়ে যাচ্ছি? একসময় পরী ঘুমিয়ে পড়ে। কয়েকদিন বাদেই পরী মোটামুটি সুস্থ হয়ে যায়। এখন আর কলেজে যেতে হয় না। যদিও প্রাইভেট আছে পরীর, তবুও কলেজে না গিয়ে বাড়িতেই পড়ে। ঘরের কাজও করা শুরু করে দিয়েছে। সাদাপও এখন আগের মতো পরীকে কাজে সাহায্য করে। পরীকে আগের মতোই সময় দেয়, কিন্তু শুনশান নীরবতা দুজনের মধ্যেই বিরাজ করে। সাদাব নিজের মাঝে নিজে অনুতপ্ত হয়। ওইদিকে পরীর ভেতর চাপা অভিযোগ আর কষ্ট বসবাস করা শুরু করেছে। অসুস্থ থাকায় পরী এখন আর স্টাডি রুমে পড়ে না, বই খাতা নিয়ে বিছানাতেই শুয়ে বসে পড়ে। কিন্তু এভাবে কি আর পড়া হয়? ঘন ঘন ঘুম পায় পরীর। আধশোয়া হয়ে বইতে চোখ বুলাচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। যখন ঘুম ভাঙলো দেখলো পরীর গায়ে কাঁথা, বই খাতাগুলো পাশে গুছিয়ে রাখা। অবাক হলো পরী। আমি তো এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, গায়ে কাঁথা জড়ায়নি, বই খাতাও গুছায়নি। তাহলে পাশে তাকাতেই দেখে 3টা গোলাপ একত্রে রাখা। গোলাপগুলোর নিচে একটা চিরকুটটা হাতে তুলে নেয়। চিরকুটে লেখা ছিল, এখনো বুঝতে কষ্ট হচ্ছে কি আমি, এই 3টে গোলাপের মানে জানো? সাদাব রাগী চোখে তাকিয়ে আছে পরীর দিকে, কিন্তু সেদিকে পরীর কোনো ভ্রুক্ষেপই নেই। পরী রান্নার জন্য সবকিছু জোগাড় করছে। এবার সাদাব আর দাঁড়িয়ে না থেকে রাগে দাঁত কটমট করে বলল, এটা কি হচ্ছে পরী? পরী পেছনে ঘুরে সাদাবকে দেখে। কথাটা শুনে একটু অবাক হয়ে ভাঙা গলা বলে, কি হচ্ছে মানে? আমি তো রান্না করছি। সেটা তো আমি দেখতে পাচ্ছি। তাহলে? সাদাব এবার ধমক দিয়ে বলে, তাহলে আবার কি? হ্যাঁ, তোমার না ফাইনাল পরীক্ষা চলছে? তোমাকে বলেছি না রান্নাঘরের আশেপাশে এই কয়েকদিন না আসতে? মানে কি? তাই বলে কি রান্না করব না? না করবে না। পরীক্ষার এই কয়েকদিন তুমি শুধু পড়বে, অফিস থেকে এসে আমি রান্না করব। তুমি টেনশন করো না তো, পরীক্ষায় আমার গ্যাপ আছে তো, আমি পুষিয়ে নিতে পারবো পড়া। তার মানে তুমি আমার কথা শুনবে না? অযথাই রাগ করছো তুমি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্নাটা করি, বাকি 4টা পরীক্ষার আগে রান্নাঘরে পাও মারাবো না, ঠিক আছে? একদম ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি।
হাতে হাতে তোমাকে সাহায্য করব। না লাগবে না। লাগবে মানে লাগবে। সাদাব ফ্রেশ হতে রুমে চলে যায়। তরকারি কাটতে কাটতে পরি আপন মনেই হেসে চলে। তুমি যে কখন কি চাও, কেন এমন করো, প্রশ্নগুলোর উত্তর আজও খুঁজে পাইনি আমি। কখনো মনে হয় আমি সত্যি অনেক ভাগ্যবতী তোমায় পেয়ে, আবার কখনো কখনো মনে হয় সত্যি তুমি আমার তো। না, এসব আমার উচ্ছিষ্ট ভাবনা। আমি কখনোই পাবো না এগুলোর উত্তর, কিন্তু এভাবে দোটানায় ভালোবাসাময় সম্পর্ক বুঝতে পারছি না আমি। সেদিনের ওই 3টে গোলাপের মানে আমি ঠিকই বুঝেছিলাম। সাদাফের বাবু চাই, আমিও সায় দিয়েছি। এই পরিবারে টিকে থাকা আমার প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বাবা মায়ের মন জয় করতে পারলাম না তাদের মেয়ে হয়ে উঠতে। এই সংসারে সাদাফি আমার শেষ সম্বল। অনেক বেশি ভালোবাসি ওকে। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে চাই না। সাদা পেছন থেকে এসে জড়িয়ে ধরায় পরিশ্রমকে যায়। সাদা হাসতে হাসতে বলে, আরে রিল্যাক্স। আমি এত ভয় কেন পাচ্ছ? এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? বারে, তাহলে কি এখন জড়িয়ে ধরার জন্য পারমিশন নিব বউয়ের থেকে? সেটা নয়, এখন ছাড়ো। না, ছাড়বো না। আশ্চর্য, রান্না করছি তো। হ্যাঁ জানি তো। তো আবার কি? উফ, ছাড়ো তো। না না না, ছাড়বো না একদম। আমি তোমাকে সাহায্য করছি, হাত ধরে রান্নায় সাহায্য করছি। তার কোনো দরকার হবে না মিস্টার। এখন আর আমি রান্নায় কাঁচা নই। এমা, পেকে গেছ? শাট আপ সাদাব। সাদাব হাসতে হাসতে আরও জোরে জড়িয়ে ধরে পরীকে। রান্নার সময় এমন করে পরি একটু বিরক্ত নিয়েই বলে, আহ, করছোটা কি? রান্নাঘরে কি রোমান্স উতলে পড়ছে তোমার? বউকে কাঁচতে পেলে তো রান্নাঘরে কি আর শোরঘরে কি রোমান্স এমনি আসবে। গরম খুন্তি দেখেছ? দেখলাম। কি করবে এটা দিয়ে? পুড়িয়ে দিব। জল্লাদ বউ। যাবে তুমি? যাচ্ছি যাচ্ছি। এমন করলে না, একবার শুধু পাই মজা বুঝাবো। সাদাব রান্নাঘর থেকে চলে গেল। পরি হেসে দিল। এটা সত্যি মানতে হবে যে সেদিনের পর থেকে সাদাবের ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। সব কিছুতেই সাপোর্ট করে, কেয়ার করে, আর অনেক বেশি ভালোবাসে। পেছন থেকে সাদাব আবার ডাক দেয়, জান তুমি আবার আসছো? না মানে একা একা রুমে ভালো লাগছিল না। টিভি দেখো গিয়ে। টিভি দেখতে ইচ্ছে করছে না। তাহলে বাবা মায়ের কাছে যাও, গল্প করো। ওখানে তো আরও যাওয়া যাবে না। কেন? দূর, শুধু নাতি নাতনির জন্য কান্না করে মা। পরিবার শান্ত চোখে সাদাফের দিকে তাকালো। পরীর দিকে তাকে সাদাব বলল, না না, আমি কিন্তু এখনই বাবু নিতে বলিনি। তুমি যখন চাইবে আমরা তখনই বাবু নিব। সাদাফের কথা একটু হাসলো পরি। এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা ঠিক আছে। সাদাফ নিজে গিয়ে বাইকে করে পরীকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়। নিশানের সাথেও সাদাফের বেশ সখ্যতা গড়ে উঠেছে এখন। কখনো যদি পরীকে আনতে যেতে না পারে তাহলে নিশানকে কল করে বলে দেয় পরীকে নিয়ে আসার জন্য। নিশানও খুশি হয়ে অনেক যে বোনের সাথে দুলাভাইও পেয়েছে। এত সহজে যে সব মেনে নিবে এটা ভাবেনি নিশান। এরই মধ্যে সাদা পরীকে নিয়ে নিশানদের বাড়িতে গিয়েছিল। নিশানের বাবা মায়ের সে কি খুশি! একদম নিজের মেয়ে আর জামাইয়ের মতো আদর যত্ন করেছে। সাদাব তো বলেই বসেছে, যাক, এখন থেকে আমার 2টা শ্বশুর বাড়ি, শুধু জামাই আদর খাবো আর খাবো। সকলে সাদাফের কথা শুনে হাসলো। পরি একটু লজ্জা মিশ্রিত হাসি দিল। পরির এমন লজ্জা মিশ্রিত হাসির সময় গালটা লাল টুকটুকে হয়ে যায়, যেটা সাদাব খুব উপভোগ করে। সকাল থেকেই পরির খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, ঘুরছিল মাথা। রাত জেগে পড়ার কারণে এরকম হয় পরির। তাই ততটা পাত্তা দেয়নি। কড়া করে একবার চা বানিয়ে খেয়ে নিয়েছে। তখন পরিস্থিতি পরির অনুকূলে থাকলেও এই বিষয়টা সেটা মনে হচ্ছে না পরির। পরীক্ষার হলে দরদর করে ঘামছে পরি, কিন্তু বাইরের তুলনায় ভালোই ঠান্ডা। মাথাটা ভনভন করে ঘুরছিল। হাতও চলছিল না যে লিখবে। কোনো রকমে উত্তর লিখে সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়। অফিস রুমের কিছুটা দূরে পরির হলরুম ছিল। ক্লাস থেকে বের হতে সামনেই অফিসের সামনে মহিলা দপ্তরিকে দেখতে পায়। পরি ক্ষীণ কণ্ঠে তাকে বলে, খালা একটু পানি খাবেন? মহিলাটি পরির অবস্থা দেখে আন্দাজ করতে পারে যে পরি অসুস্থ। একজন স্যারের পারমিশন নিয়ে পরীকে ধরে টিচার্স রুমে নিয়ে যান। চেয়ারে বসে মাথাটা এলিয়ে দেয় টেবিলের ওপর। মহিলাটি পানি এনে পরীকে দেয়। এক চুমুক পানি খেতে মনে হচ্ছে সব পানি ভেতর থেকে বেরিয়ে আসছে। মহিলাটি পরীর হিজাব পিন খুলে দিচ্ছিল। মাথায় অল্প করে পানি দিয়ে হাত বুলাতে বুলাতে বলছিল, তুমি কি আগে থেকে অসুস্থ? না, সকাল থেকে এমন খারাপ লাগছে। তোমাকে নিতে আসেনি কেউ? পরি দেয়াল ঘড়ির দিকে তাকায়। পরীক্ষার সময় প্রায় শেষ। এতক্ষণে সাদাব বা নিশান
কেউ একজন যে ওকে নিতে এসেছে এটা শিওর পড়ে আস্তে করে বলল, আমার হাজব্যান্ড নয়তো ছোট ভাই আসবে নিতে। আমাকে একটু ধরে মেন গেটের সামনে পৌঁছে দিবেন দয়া করে। আচ্ছা চলো। মহিলাটি পরীকে ধরে নিয়ে যাচ্ছিল। মেন গেটের বাইরে যেতে দেখল নিশান বাইকে বসে ফোন টিপছে। পরীকে এভাবে ধরে নিয়ে আসতে দেখে দৌড়ে যায় নিশান। আপু কি হয়েছে, ঠিক আছে তুমি? মাথাটা ধরেছে শুধু। পরীর অবস্থা দেখে বোঝা যাচ্ছে ও নিজেকে নিজে ঠিক রাখতে পারছে না। মহিলাটি ধরে রেখেছে বলে এখনো দাঁড়িয়ে থাকতে পারছে না। নিশান মহিলাটির উদ্দেশ্যে বলল, আন্টি আপনি প্লিজ আপুকে ধরুন, আমি একটা সিএনজি নিয়ে আসি। পরী বলল, কেন? বাইক তো এনেছিস। তুমি অসুস্থ আপু, পেছন থেকে পড়ে গেলে আর এক অঘটন ঘটে যাবে। নিশান কিছুক্ষণের মধ্যে একটা সিএনজি নিয়ে আসে, হাতে কিছু খাবার আর ঔষধ। পরীকে ধরে সিএনজিতে ওঠে। যার আগে মহিলাটিকে ধন্যবাদ দিয়ে যায়। সিএনজি তো ঠিক মতো বসে থাকতে পারছে না পরী, শুধু এদিক ওদিক খেলছে। নিশান কি করে বুঝতে পারছে না, পরীর দিকে তাকিয়ে বলে ফেলল, আপু আমি তোমাকে আমার মায়ের পেটের বোন মানি। আমার উদ্দেশ্য সৎ। তুমি খুব বেশি অসুস্থ, এই সময়ে তোমায় জড়িয়ে না ধরলে তুমি পড়ে যাবে শিওর। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি নিজের বোনকেই জড়িয়ে নিচ্ছি। এই বলে বাম হাত দিয়ে পরীকে জড়িয়ে নেয় নিশান। নিশানের কাঁধে মাথা রাখতে পরী বলে, আমার খারাপ লাগছে অনেক। ডান হাত দিয়ে পরীর মাথায় হাত রেখে বলে, কিছু হবে না আপু, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর পরী শরীরের সমস্ত ভর নিশানের উপর ছেড়ে দেয়। শরীর একদম হালকা হয়ে গিয়েছে। ডাকার পরও কোনো শব্দ পেল না। নিশান তাড়াতাড়ি করে সাদাবকে ফোন দিল। 4 বার রিং হওয়ার পর সাদাব কল রিসিভ করলো। হ্যাঁ নিশান বলো ভাইয়া, তাড়াতাড়ি বাসায় আসুন। কি হয়েছে নিশান? আপু খুব অসুস্থ। মানে কি হয়েছে? বললো যে মাথা ব্যথা, আপনি বাসায় আসেন তাড়াতাড়ি। আমি এখনই আসছি। বাড়িতে গিয়ে পরীকে শুয়ে দেয়। সেন্সলেস পরী। কিছুক্ষণ পর পরীর জ্ঞান ফিরল, বিছানা ছেড়ে উঠতে পারে না। শরীরটা খুব দুর্বল লাগছে। পাশে নিশান মাথায় হাত দিয়ে বসে আছে। আর এক পাশে শাশুড়ি চিন্তিতভাবে তাকিয়ে আছে পরীর দিকে। বেশ কিছুক্ষণ পর সাদাব আসে। সাদাবকে দেখে নিশান উঠে যায়। সেখানে গিয়ে সাদাব বসে। কপালে হাত রাখতে পরী চোখ খুলে তাকায়। সাদাব সাথে করে মহিলা ডাক্তারকে নিয়ে এসেছে। উনি পরীকে দেখার পর সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলল। সবকিছু দেখে পরীকে বলল, কবে থেকে এমন? আজ সকাল থেকেই। শুধু মাথা ব্যথা আর মাথা ঘোরায়, বমি বমিও লাগছিল। পিরিয়ড হয় না? 2 মাস ধরে হয় না, আর এই মাসে এখনো হয়নি। ডাক্তারের কাছে যাওনি কেন? এর আগেও আমার এমন হয়েছিল, তাই বিষয়টা আমার কাছে স্বাভাবিক। একটা 2 মাস বন্ধ ছিল পিরিয়ড? না, 3 মাস পর্যন্ত ছিল। আমি তখন 9-এ পড়তাম। পরে ডক্টরের কাছে যেয়ে কত সব ঔষধ দিল। তারপরে মাস থেকে আবার শুরু হয়। এবার ব্যাপারটা অন্যরকম। মানে তখন তুমি অবিবাহিত ছিলে আর এখন বিবাহিত। তো ডক্টর এবার মুচকি হাসলো। তুমি বড্ড বাচ্চা, তোমার শরীর অনেক দুর্বল, ঠিকমতো খাও না নাকি? যাওয়ার আগে কিছু ওষুধ লিখে দিল, এগুলো ফার্মেসি থেকে নিয়ে আসতে বলল। আর সাদাবকে বলে গেল পরিসব খেয়াল রাখতে আর বেশি বেশি খাওয়াতে। যাওয়ার আগে এটাও বলে গেলেন মাসের শেষের দিকে আবারও আসবে উনি। নিশান ওষুধ আনতে চলে গেল। আর সাদাব গরম দুধ এনে পরীকে জোর করে খাওয়াচ্ছিল। যতই খাক না কেন শরীর দুর্বল লাগবেই। খাবারও ভালো লাগে না, সব খাবারই গন্ধ লাগে। 2 দিন পর তিশা কল দেয় পরীকে। হ্যালো পরী। হ্যাঁ তিশু বলো। তুমি কি বাসায়? হ্যাঁ আমি তোমার বাড়ির নিচে, বাড়িতে আসো। আসবো, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। আমি তো যেতে পারবো না গো, প্লিজ না করো না। রাফিন বাসায় নেই, আমি একা। আমি সাদাব কাকাকে কল করে বলেছি কাকা রাজি, তাই তো তোমায় নিতে আসলাম। সাদাব রাজি সত্যি? হ্যাঁ ওকে। তিশার সাথে তিশার বাড়িতে যায়। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর করে সাজানো। তোমরা দুজনেই থাকো শুধু? হ্যাঁ, আর বুয়া এসে রান্নাবান্না করে দিয়ে চলে যায়। রাফিনের আজ কি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আসতে লেট হবে। এখন বলো কি খাবে? মুখটা কেমন যেন তেতো তেতো লাগছে। আচার আছে? আছে, কিন্তু ব্যাপার কি বলো তো? হঠাৎ আচার? দূর কিছু না। পরীকে আচার বের করে দিয়ে তিশা নুডলস কফি বানিয়ে আনে। 2 চামচ নুডলস খেয়ে গড়গড় করে বমি করে দেয় পরী। তিশা একটু ঘাবড়ে যায়। ওয়াশরুমে নিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। তুমি ঠিক আছো তো পরী? শরীরটা খারাপ লাগছে তিশু। পরীকে নিয়ে ডক্টরের কাছে যায় তিশু। প্রেগন্যান্সি টেস্ট করিয়ে বাইরে অপেক্ষা করছে দুজন। একটু পরে রিপোর্ট দিবে। পরে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর রিপোর্ট আসলে তিশু যায় রিপোর্ট আনতে। থমথমে মুখের রিপোর্ট নিয়ে ফিরে আসে তিশু। কি হয়েছে তিশু? এক পলক পরীর দিকে তাকিয়ে হেসে দিয়ে জোরে জড়িয়ে ধরে পরীকে। কংগ্রেচুলেশন পরী,
রিপোর্ট পজিটিভ। রিপোর্ট পজিটিভ কথাটা শুনে চোখে পানি টলমল করছে, চোখ থেকে গড়িয়ে পড়ে পানি, আনন্দের অশ্রু এটা। বাড়িতে গিয়ে পায়চারি করছে পড়ি, কখন সাদাপ বাসায় আসবে, কখন খবরটা দিবে, কীভাবেই বা বলবে। ইস, ভাবতেই কেমন জানি লজ্জা লাগে। শাশুড়ি মাকেও এখনও খবরটা জানায়নি, কয়েকবার রুমে গিয়েও ফিরে এসেছে। একদিন বাদেই পরীক্ষা, কিন্তু পড়তে পারছে না, এক অজানা সুখ ভরভর করছে মনে। স্টাডি রুমে বই নিয়ে বসে আছে পড়ি, পড়া আদৌ হচ্ছে না, বইয়ের ভেতর তাকিয়ে আছে আর মনে পড়ছে আগের কথাগুলো। সাদাফের সাথে প্রথম দেখার কথাগুলো মনে হতেই খিলখিল করে হেসে দেয় পড়ি। কি ঝগড়াটাই না বেঁধেছিল সাদাবকে, কি ঝাড়াটাই না ঝেড়েছিল সাদাবকে। পর মুহূর্তে মনটা আবার খারাপ হয়ে যায়। সাদাব পাল্টে গিয়েছিল ওর মায়ের জন্য, অন্য কাউকে বিয়ে করতেও রাজি ছিল। এটা ভেবে আবার শান্তি পায় যে দেরি হলো, নিজের ভুলটা বুঝতে পেরেছিল আর ফিরে এসেছিল। বইটা বন্ধ করে নিজের রুমে যায়, আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত রাখে। এখন তো সবচেয়ে সুখের সময়। সাদাব আর ওর মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে, বাড়িতে নতুন অতিথি আসবে, এখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কষ্টের পরিতে সুখ দেয়। আপন মনে হেসে চলেছে, পেটে হাত দিয়ে কলিং বেল বাজতে দৌড়ে দরজা খুলে দেয় পড়ি। সাদাব এসেছে, পরির দিকে না থেকে গটগট করে রুমে চলে যায়। পরির মনটা খারাপ হয়ে গেল, দরজা লাগিয়ে পরি রুমে যায়। সাদাব ওয়াশরুমে গিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে থাকে পরি। কিছুক্ষণ পর তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে, চুপ করে খাটে বসে পড়ে। দেখে মনে হচ্ছে মন খারাপ বা কিছু হয়েছে। চুপ করে না থাকতে পেরে পরি বলল, তোমার কি মন খারাপ? সাদাব পরির দিকে তাকাল, পরে হাত ধরে বসে বলল, না। খেয়েছো তুমি? না। এখনো খাওনি কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ক্ষুধা লাগলে খেয়ে নিবে কেমন? পড়তে বসছো? পরশু পরীক্ষা না? হ্যাঁ। পরীর কপালে চুমুখে বলে, যাও পড়তে বসো। সাদাবকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, যেটা পরীকে বলতে চাইছে না। ইতস্তত করে পরি বলল, তোমায় একটা কথা বলতে চাই। বলো। ইয়ে মানে কি? আসলে এমন করছো কেন? ঠিক আছো তুমি? কীভাবে বলবো বুঝতে পারছি না। ইতস্তত কেন করছে পরি? মানে মা কিছু বলেছে? না। তাহলে? ধরো আমি তো বলতেই পারছি না। আরে বলো তো, টেনশন হচ্ছে আমার। আইডিয়া কি? লিখে দেই? তোমার মুখে কি হয়েছে? মুখে বলো। মুখে তো বলতে পারছি না, তুমি দাঁড়াও, আমি আসছি। পরি দৌড়ে স্টাডি রুমে চলে যায়, খাতা বের করে সেখানে ছোট ছোট অক্ষরে কিছু কথা লিখে পেজটা ছিঁড়ে ভাঁজ করে নেয়। বেডরুমে গিয়ে সাদাফের হাতে সিরকুটটা দিয়েই আবার দৌড়ে স্টাডি রুমে চলে যায়। পরির এমন ব্যবহারে ভ্যাবাচ্চাকা খেয়ে যায় সাদাব। পরির বাচ্চা আমি স্বভাব দিন দিন বেড়েই চলেছে। কি এমন কথা যে লিখে বলতে হবে? অত শত ভাবনা বাদ দিয়ে সিরকুটটা খোলে, যেটা লেখা ছিল। জানি না এই সময় একটা মেয়ে কিভাবে এই কথাটা তার প্রিয়জন বা স্বামীকে বলে, তার আসলে কখনো দেখিওনি। তোমাকে বলতে ভীষণ লজ্জা লাগছিল আমার। তার মধ্যে তোমায় দেখে মনে হলো তোমার মুড খারাপ, তাই লজ্জার সাথে সাহস চুপসে গিয়ে ভয়যোগ হলো। তবে আমি জানি এটা তোমার জন্য খুশির খবর, বোঝনি? 3টা গোলাপের তুমি আমি দুজনেই ছিলাম, এবার 3য় গোলাপটাও আসছে। ছোট্ট অতিথি আসছে আমাদের পরিবারে। চিরকুটটা পড়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকে সাদাব। চিরকুট ভাঁজ করতে করতে ভাবে, তার মানে আমি বাবা হব। সাদাব দ্রুত স্টাডি রুমে যে রুম ভেতর থেকে লক করা। পরি দরজাটা খোলো প্লিজ। পরে হাত পা জমে যাচ্ছে, বুক দুরু দুরু কাঁপছে। দরজা খোলো প্লিজ, যা বলছো তা কি সত্যি পরি? প্লিজ দরজা খোলো প্লিজ। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর পরি দরজা খোলে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় সাদাফের দিকে তাকাতে পারছে না। সব সত্যি পরি? পরি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাদাব 2 হাতে পরির মুখ উপরে তুলে বলো। পরি লজ্জা মিশ্রিত মুখে বলে, সাদাব তখনই জড়িয়ে ধরে। পরিও সাদাবকে জড়িয়ে ধরে। সাদাফের চোখে পানি চিকচিক করছে, এই কান্না আনন্দের কান্না। পরিকে ছেড়ে দিয়ে 2 হাতে পরির গাল সে বলে, তুমি জানো না পরি, তুমি আমায় কি সুখ দিচ্ছ। মনটা খারাপ ছিল ঠিকই, তবে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটা আমি পরি। আমি বাবা হব বাবা। কথাগুলো বলে আবার জড়িয়ে ধরে পরিকে। সাদাফের খুশি দেখে পরি নিজেও কান্না করে দেয়। বেশ কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রাখে পরিকে। এরপর পরিকে জিজ্ঞেস করে, কিন্তু পরি কি, তুমি খুশি তো? মানে কি বলছো তুমি? আসলে তুমি তো এত তাড়াতাড়ি বেবি নিতে চাওনি সাদাব। তুমি আমার ভালোবাসা, আর তোমার অংশ আসতে চলেছে, আমার ভালোবাসার অংশ, আমাদের ভালোবাসার স্মৃতি। হয়তো চাইনি আমি এত তাড়াতাড়ি বেবি নিতে, কিন্তু আমি খুশি, অনেক বেশি খুশি সাদাব। আল্লাহ ভালোবেসে আমাকে উপহার দিচ্ছে।
তুমি যেমন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, এখন ঠিক আমিও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। পরি সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। অনেক ভালোবাসি তোমায় পরি, অনেক বেশি। আমি অনেক খুশি। পরি বিনিময়ে লজ্জা মিশ্রিত হাসি দেয়। বাবাকে বলেছ? না। কেন? ধুর, আমার তো লজ্জা লাগে। আমার লজ্জাবতী বউটা। আমি দোকান থেকে আগে মিষ্টি আনি, তারপর বলছি। না, আগেই বলে যাও। কেন? কারণ তুমি যে দোকানে গেলে সবাইকে বলে বেড়াবে, সেটা আমি জানি। বাবা মা জানার আগে বাইরের লোকজন কেন জানবে? সেটাও তো ঠিক। দাঁড়াও, আমি এক্ষুনি বলছি, যাও। সাদব দরজা পর্যন্ত থেকে আবার ফিরে আসে। কি হলো? সাদব কিছু না বলে পরির গলায় চুমু দিয়ে দৌড় দেয়। পরি হেসে বলে, পাগল একটা। ও মা, মাগো। সাদাব নাসার ভঙ্গিতে আহ্লাদি ভাবে মায়ের কোলে মাথা রাখে। পাশে যে ওর বাবা বসা, সেটাও গ্রাহ্য করছে না সাদাব। খুশিতে সাহস মনে হয় দ্বিগুণ বেড়ে গিয়েছে, লজ্জা 0% নেমে এসেছে। কি হয়েছে? এত খুশি কেন? রেডি হও মা, রেডি হও। এই রাতে রেডি হব কেন? কোথায় যাব? তোমার যেতে হবে না, আমাদের বাড়িতে আসছে খেলার জন্য। রেডি হও। কি আবল তাবল বকছিস? এই বয়সে খেলবো মানে? আর কে আসবে? তোমার নাতি নাতনি মানে? এখনই বোঝনি? তুমি দাদি হবে গো, দাদি হবে। কি বলছিস সত্যি? হ্যাঁ মা, পরি তো আমায় বলল না। লজ্জায় বলেনি মা, আমাকেই তো লিখে দিয়েছে। কোথায় পরি, কোথায়? রুমে। তুই তাড়াতাড়ি বাজারে যা, মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি মা। সাদাব মিষ্টি আনতে চলে যায়। সাদাফের বাবা মা পরির কাছে গেল। পরি? হ্যাঁ মা। পরিকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে বলে, অনেক খুশি মা, অনেক খুশি। শ্বশুরমশাই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সারা জীবন সংসারে হাসি লেগে থাকুক। পরি দেখেছে শ্বশুর শাশুড়ি দুজনের চোখে পানি। এই প্রথম শ্বশুর শাশুড়ির থেকে এত ভালোবাসা পাচ্ছে। পরি পেটে হাত রেখে মনে মনে বলে, আর এইসব ক্রেডিট তোর বাবু। পরি ওর আপুকে ফোন করছে। হ্যালো আপু। হ্যাঁ পরি বল, কেমন আছিস? অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে অনেক খুশি মনে হচ্ছে। আপু, কি কারণ রে? আপু, আমি প্রেগনেন্ট। সত্যি? হ্যাঁ। আমার পিচ্চি বোনটা দেখছি বড় হয়ে গিয়েছে। পরি মুসকে মুসকে হাসছে। মাকে বলেছিস? না, লজ্জা লাগছে আমার। ইস, আমার লজ্জাবতী। আচ্ছা, আমি এখনই ফোন করে দিচ্ছি, তোকে পরে কল দিচ্ছি। আচ্ছা। কল কাটতে মায়ের কল আসে। পরি মনে মনে খুশি হয় অনেক। মায়ের আয়ু অনেক। ফোন রিসিভ করে হ্যালো বলে পরি। কিন্তু ওপাশ একদম নিশ্চুপ। মা। এবার ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। মা, কি হয়েছে? কাঁদছো কেন? পরির মা কাঁদতে কাঁদতে বলল, আমার পিচ্চি মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমার পিচ্চি মেয়েটা মা হবে। পরি চুপ করে আসছে, কি বলবে বুঝতে পারছে না। মাত্রই তো আপুর সাথে কথা হলো, তাহলে মা জানলো কিভাবে? তুমি খুশি না মা? কি বলছিস পাগলি? খুশি না মানে? অনেক অনেক খুশি, আমার পরি মা হবে। আচ্ছা, তুমি কি করে জানলে গো? সাদাব কল দিয়ে বলল। কি বলল? ওর একটু লজ্জা করলো না? হা হা হা। তিশা মুখ গোমরা করে বসে আছে। সুলতান বিষয়টা খেয়াল করলো। কি হয়েছে তিশু? আরই তোমার সাথে। আমি কি করলাম? কিছুই করনি? তাহলে একটা সুখবর। কি? পরি মা হবে মানে পরি প্রেগনেন্ট। সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি খুশির খবর। তাহলে তুমি মুখ গোমরা করে বসে আসছো কেন? থাকবো না কেন? আমার কি মা হতে ইচ্ছে করে না? তিশুর কথা শুনে কাশতে থাকে সুলতান। সুলতানকে কাশতে দেখে তিশা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসে। এক চুমুকে সব পানি শেষ করে ফেলে সুলতান। তিশা ভুরুকুচকে জিজ্ঞেস করে, এইভাবে কাশতেছো কেন? কি জানি কে হঠাৎ নাম নিল। একদম মিথ্যা বলবা না। মিথ্যা কখন বললাম? তুমি আমায় বেবি দিবে কিনা বলো। বাচ্চামি করো না তো তিশু, পড়তে বসো। না, আমার বেবি চাই। তুমি নিজেই তো একটা বাচ্চা এখনো, তাতে কি হয়েছে? পরিও তো বাচ্চা, ওরও তো বাবু হবে। সুলতানের মুখটা মলিন হয়ে যায়। জোর করে মুখে হাসি টেনে বলে, দেওয়ার মালিক আল্লাহ, তিনি যেদিন দিবে সেদিন ঠিকই আমাদের বেবি আসবে। কথাটা বলে সুলতান বাইরে চলে গেল। সাদা বাজারে গিয়ে মিষ্টি কিনছে আর বিলি করছে। সাদাপের বন্ধুরা উৎসুক চোখে তাকিয়ে আছে। ব্যাপার কি দোস্ত? কিসের ব্যাপার? এত মিষ্টি কেন খাওয়াচ্ছিস? আরে আজ চাইলে পুরো মিষ্টির দোকানটাই তোদের খাবো। কিন্তু কারণটা কি? আরে তোরা চাচ্চু হবি মানে? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ। বন্ধুরা সাদাবকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন দোস্ত। ভাবতেই কি খুশি খুশি লাগছে, আমরা নাকি চাচ্চু হব। বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মিষ্টি নিয়ে বাড়িতে যায়। পরি তখন স্ত্রীর রুমে পড়ছিল। বেডরুমে পরীকে না দেখে স্ত্রীর রুমে উকি দেয়। সাদাব সোজা রান্নাঘরে চলে যায় পরীর জন্য কিছু বানাতে। কিন্তু রান্নাঘরে গিয়ে সাদাবের চোখ একদম ছানা পড়া। সাদাব অবাক হয়ে বলে, মা তুমি রান্নাঘরে কেন? দুধ গরম করছিলাম।
তুমি তো দুধ খাও না, বাবা খাবে, ধর পরীর জন্য। সাদাব কি বলবে বুঝতে পারছে না। যে মা এখন আগুনের তাপ সহ্য করতে পারে না, সে নাকি পরীর জন্য দুধ গরম করছে। যখন রান্নাঘর থেকে সাদাফের মা বের হলো, তখন দেখলো হাতে গরম দুধ আর সেদ্ধ ডিম। মায়ের পেছন পেছন সাদাফও যায়। পরি মাথায় হাত দিয়ে পড়ছিল। সাদাফের মা রুমে ঢুকে পড়লো। মাথায় হাত দিয়ে কেন পড়ছে, এত কিসের চিন্তা? না মা, কিছু না। শাশুড়ি হাতের দিকে তাকালো। পরি, মা আপনার হাতে? ও, এগুলো তোমার জন্যই। আমার জন্য মানে? এসবকে আপনি করেছেন? হ্যাঁ। এখন কি তুমি একা নাকি? তোমার ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। সময় অসময় খেতে হবে তো নাকি? আমার নাতি নাতনি যেন নাদুস নুদুস হয়। শাশুড়ির কথা শুনে পরি হেসে দেয়, সাথে চোখেও পানি চলে আসে। হোক না এত ভালোবাসা বাচ্চার জন্য পাচ্ছে, তবু যে পরি সবার ভালোবাসা পাচ্ছে এটা ভাবতে এক চিত্তে হাসি ফুটে ওঠে। দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে সাদাফও সব দেখে। সাদাফের ঠোঁটেও ভেসে ওঠে এক টুকরো হাসি। রাত জেগে আর পরীকে পড়তে দেয় না। সবার এমন পাগলামি দেখে বলে, তোমরা কি শুরু করলে? এখনই এত উতলা হচ্ছে কেন? আমি এখনও সব কাজকর্ম করতে পারবো। সাদাব মুখ গোমরা করে বলে, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। বাধ্য হয়ে তাড়াতাড়ি খেয়ে অন্য পাশে মুখ ঘুরে শুয়ে পড়ে। রুমের লাইট অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দেয়। পরীর পাশে শুয়ে এক হাত পরীর কোমরে রাখতেই হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। পরি আমার আচরণে হাসে সাদাব। এবার পরীর পেটে হাত দেয়, আর জোরে ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে দেয়। সাদাবের দিকে ঘুরে দাঁত কিটমিট করে বলে, পেটে কেন হাত দিচ্ছে? হ্যাঁ, আমি না খেলে বেবি হেলদি হবে না, আমি রাত জাগলে বেবির সমস্যা হবে, ব্লা ব্লা। তাহলে তুমি যে তোমার হাতির মতো হাতটা আমার পেটে রাখছো, তো বাবু ব্যথা পাবে না? পরীর কথা শুনে হা হয়ে যায় সাদাব। তুমি তো দেখছি বেশ কথা বলতে পারো পরি। বুকে আসো না। আরে আসো না বলছি তো না। বাপরে, বাবুর মা কি রাগ করেছে? আদিক্ষেতা সরো। না, সরব না। সরতে বললে আরও কাছে যাব। পরিমুখ ভেংসি দিয়ে অন্য পাশে ঘুরে পরে হাত ধরে সাদাফের বুকে নিয়ে আসে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, যত খুশি রাগ করো, বকো, কিন্তু দূরে যেতে দিব না একদম। মাথায় হাত বুলিয়ে দিলে পরি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না, পরি ঘুমিয়ে পড়েছে। সকালে যখন ঘুম ভাঙল, তখন পরি স্পষ্ট বুঝতে পারছিল যে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাদাফ ছাড়া আর কেউ হবে না এটা পরি জানে। কিছুক্ষণ মশরামশরি করে জড়িয়ে ধরে, কিন্তু সাদাফ যে পারফিউম ব্যবহার করে এটা সেই পারফিউমের ঘ্রাণ নয়। তাড়াতাড়ি চোখ খুলে থেকে উঠে বসে। পাশে তাকে দেখে তিশা খিলখিল করে হাসছে, আর পাশে সুলতান। সাদাফ ভেবে সুলতানকে জড়িয়ে ধরেছে, কিন্তু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তিশা। পরির মুখে কথা আটকিয়ে পড়ে। কি বললো বুঝতে না পেরে ইতস্তত করে বলল, সরি, আসলে আমি সাদাফ ভেবে। তিশা খিলখিল করে হেসে বলল, সেটা তোমায় দেখেই বুঝেছি গো, তাছাড়া আমি কিছু মনে করিনি। রাফিনও না। আমি যখন তোমার মাথায় হাত বুলে দিচ্ছিলাম, তখন তুমি এদিক সেদিক ঘুরে রাফিনকে জড়িয়ে ধরলে। হা হা হা। সরি তিশু, আমি বুঝতে পারিনি। ধর কিসের সরি? রাফিন তো উঠেই যেতে চেয়েছিল, কিন্তু তোমার পাগলামি দেখার জন্য আমি বারণ করেছি। আর তাছাড়া সম্পর্কে রাফিন তোমার ভাগ্নি জমে লাগে, হি হি হি। সো ডোন্ট মাইন্ড, লক্ষ্মী পরি। পরি সুলতানের দিকে একবার তাকালো। সুলতানের দৃষ্টি ব্যালকনিতে। বোধহয় আকাশ দেখছে। পরি জোর করে মুখে হাসি টেনে বলল, সাদাব কোথায়? কাকা নাকি কি কাজে বাইরে গেছে, তাই তো আমাকে আসতে বলেছে তোমাকে দেখার জন্য। কিন্তু তিশু, কাল তো পরীক্ষা আছে, পড়তে হবে না তোমার? সমস্যা নেই, বাবুর পিসিমা। আমি বই নিয়ে এসেছি। উপস, দুধ চুলায় বসেছিলাম, দেখে আসছি, দাঁড়াও। পরি কিছু বলার আগে তিশা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রুমে শুধু সুলতান আর পরি। তাড়াতাড়ি করে কাঁথা সরিয়ে খাট থেকে নামে পড়ি। পেছন থেকে সুলতান বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। পরি পিছন ঘুরে সুলতানের দিকে তাকায়। চোখে পানি টলমল করছে সুলতানের। ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, কংগ্রেচুলেশন পরি, ধন্যবাদ। সুলতান মাথা নিচু করে চোখটা এদিক সেদিক ঘোরাচ্ছে, হয়তো চোখের পানি আটকানোর জন্য। এরপর ভাঙা ভাঙা গলায় বলে, জানো পরি, তুমি যে সাইকোকে চিনতে, আর সেই সাইকো নেই। সে এখন একজন দায়িত্ববান ছেলে। কিন্তু আফসোস, যার জন্য আমার এত পরিবর্তন তাকেই পেলাম না। যতবার তোমার ক্ষতি করতে চেয়েছি, ততবারই তোমার হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। যতবার তোমায় ভুলতে চাই, ততই যেন বেশি করে ভালোবেসে ফেলি। এসব বলে কোনো লাভ নেই। আমি আগেও আপনাকে ভালোবাসিনি, আর কখনো ভালোবাসবো না। আমার সব ভালোবাসা শুধু সাদাবকে ঘিরে। আমি সুখে আছি, বিশ্বাস করুন। দেখছেন না আমাদের ভালোবাসার প্রাপ্তি আসতে চলেছে।
হাত জোর করে বলছি, প্লিজ কোনো ক্ষতির করার কথা কল্পনাতে আনবেন না। টলমল করা চোখ নিয়েই সুলতান বলল, নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। তবে এটা সত্যি যে আমি এখনো তোমায় ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। তিশু অনেক বেশি ভালোবাসে আপনাকে, আর আমি আপনাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবাসি, আর মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একইভাবে ভালোবেসে যাব। পেছন থেকে তিশুর ডাক পড়ে, রাফিন। তিশুকে দেখে ঘাবড়িয়ে যায় পরি।